দর্শক, বহুল কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কিংবা গণভোট আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তীব্র মতভেদ বিরাজ করছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। এমন বাস্তবতায় আসলে কি অপেক্ষা করছে আগামীর রাজনীতির ময়দানে, এসবের বিস্তারিত আলোচনা করতে চাই আজকের দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে আমরা আজ বিষয় ঠিক করেছি গণভোট ও রাজনৈতিক অনৈক্য। এই বিষয়ে আলোচনার জন্য আমি স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছে সর্ববামে মাহবুব আজিজ, উপসম্পাদক দৈনিক সমকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সরাসরি একটু আলোচনায় যেতে চাই। এখনকার বাস্তবতা অনুযায়ী যদি দেখি যে বিএনপি জামাত একসময় অনেক বন্ধু মিত্র জোটে ছিল, মহাজোটে ছিল, এখন সম্পর্কটা অনেকটা সাপে নেউলে। প্রতিদিনই পরস্পরের বিরুদ্ধে কটূক্তি, বিষোদ্গার এসবই চলছে বড় দুই রাজনৈতিক দল। সেজন্য আমি আলোচনাটা এখান থেকেই শুরু করতে চাই। এই যে বড় দুই দলের মধ্যে এখন অনৈক্য রয়েছে, এটি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ঝুঁকি তৈরি করছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, মাহবুব ভাইকে ধন্যবাদ। দেখেন, অভ্যুত্থানের শক্তি যে আলোচনা হচ্ছে, অভ্যুত্থানের শক্তি এখন যেটা টানাপোড়েন চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমরা এটা আশা করি নাই। সব কিছুই আপনার সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান হতে পারত, কিন্তু সেটা হয় নাই। বিভিন্ন সময়ে নানা ইস্যু সামনে এসে এই সংকটটা তৈরি হয়েছে। যেমন ধরেন, আমি যদি আমাদের অতীতের রেফারেন্সটা নিই, আমাদের একটা অতীত হচ্ছে যে 25শে মার্চে পাকিস্তানে হানাদার বাহিনীর ক্র্যাকডাউনের পরেই কিন্তু বেসিক্যালি স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তাই না? তো এটা দীর্ঘ আপনার এপ্রিল মাস 10 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। সরকার ছিল না, তখন অস্থায়ী সরকার হয় আম্র কারণে। তখন কিন্তু একটা সনদ তৈরি হয়। সেই সনদটা 72 সালে যখন সংবিধান হয়, তখন কিন্তু সম্ভবত 132 অনুচ্ছেদে এটা ইনকর্পোরেট হয়, যুক্ত হয়, যার ফলে এটাকে কিন্তু কেউ চেঞ্জ করা সম্ভব না। এখন যেটা হয়েছে যে জুলাই সনদ নিয়ে এবং পিআর সিস্টেম নিয়ে মূলত ঝগড়াটা লাগছে। এখন জুলাই সনদে সমস্যা নাই, জুলাই সনদ তো সবাই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি বিশেষ করে এটার আইনি ভিত্তি চায়। সমস্যাটা কিন্তু এখানে আইনি ভিত্তি একমাত্র সংসদ ছাড়া কেউ দিতে পারবে না। তো এখন বলা হয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার একটা আদেশ বলে এটা জারি করতে হবে এবং পরবর্তীতে গণপরিষদ হবে, তারপরে সংসদ এটা রেটিফাই মানে পাশ করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন, এটা তো সাংবিধানিক সরকার, অর্থাৎ সংবিধান অনুযায়ী ওত নিয়েছে 106 অনুচ্ছেদ। এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার, এটার সংবিধানে উল্লেখ না থাকলেও এটাকে কাজ করার মতামত দিয়েছে। তার মানে এটা সাংবিধানিক সরকার। তো সুতরাং সংবিধান কিন্তু সংস্কার করার ইন এ সেন্স আমি যদি বলি, একদিক থেকে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। কারণ হচ্ছে, আপনি সংবিধান যদি জীবিত থাকে, অর্ডিন্যান্স, অধ্যাদেশ, আদেশ কোনো কিছুই দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সরকার প্রধানেরও নাই। সুতরাং এই যে আদেশটা দিবে প্রধান উপদেষ্টা, দিলেও ধরেন একমত হয়ে এটা সংসদ পর্যন্ত গেল, এটা তো আইনের বেড়াজালে বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে যেটা হতে পারত, ঠিক আমি বললাম আমাদের স্বাধীনতার মতোই সব দলগুলো যে বসছিল, 30টা দল বসছিল, 25টা দল স্বাক্ষর করেছে, ওখানে যদি একমত হতে পারত। এখন একমত টাসি ইস্যুতে গিয়া যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই সব জায়গা ছাড়া বাকিগুলোতে একমত হয়েছে, ওইটুক নিয়েই আপনার সংসদে যাওয়া উচিত ছিল। এরপরে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং, নোট অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করত। সেইটা নিয়ে আপনার ইলেকশন যেহেতু সামনে, ইলেকশনে তাদের আপনার ইয়েতে দিয়ে দিত, কি ইশতেহারে দিয়ে, তারপরে যে নির্বাচিত যাইতো, যখন একমত হতো যে না আমরা এগুলোতে একমত, ধরেন
বিএনপিও দিছে, জামাতেরও আছে, অন্য দলেরও আছে, নোট অফ ডিসেন্ট আছে। এখন সংকটটা তৈরি হয়েছে যে নোট অফ ডিসেন্ট সহ যেগুলো স্বাক্ষর করেছে এই দলিলটা সব ডকুমেন্ট সব পার্টিকে দিয়ে দিছে, কিন্তু পরে যেটা আদেশ হিসাবে যাবে এখানে নোট অফ ডিসেন্ট নাই। গোলমাল কিন্তু এখানে বেঁধেছে। এই জন্যই কিন্তু বিএনপির থেকে বলছে এতদিনের আলোচনা করেও আসলে ঐক্যমত্য কমিশন সে রেফারি সে এখন গোল দিয়ে দিচ্ছে। তো এটা আমার কথা হলো এতগুলো দল নিয়ে বৈঠক করলেন, বৈঠক করে একমত যেখানে হলেন ওখানে তাদের বিএনপির বক্তব্য হলো যে এই নোট অফ ডিসেন্টগুলাও যাওয়ার কথা ছিল, তাদের এটা বাস্তবায়ন হোক আর না হোক, কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট বহাল থাকবে, তারা সংসদে এটা ডিবেট হবে, তারপরে দেখবে। তো নোট অফ ডিসেন্ট মানে ধরে নেওয়া যায় সংসদে যদি মেজরিটি বিএনপি পেয়ে যায় তাহলে তো আর এটা হয়তো পাশ হবে না। এখন যে এই যে জুলাই যে আপনার গণভোটটা কথা হচ্ছে, এই গণভোটও কিন্তু সংবিধানে নাই। গণভোট হতে গেলেও আবার সংসদে আরেকটা গণভোট কিন্তু পাশ করাইতে হবে। কারণ যদি গণভোটে যান এটাও তো চ্যালেঞ্জ হতে পারে। আবার গণভোটে যে সিস্টেমে যাচ্ছে 84টা সংস্কার প্রস্তাব আছে, আমি হানাটা কিভাবে দেব? আমি তো এই 84টার ভিতরে আমি অনেকগুলোর সঙ্গে হ্যাঁ আবার অনেকগুলোর সঙ্গে নাও হতে পারে। হ্যাঁ না ভোটটা ডিটারমাইন করবে। এখন বলা হচ্ছে যে ঐক্যমত কমিশনে যে না হ্যাঁ অথবা না দিতে হবে, তাহলে তখন প্রশ্ন করা হচ্ছে কত ভোটে এটা হানা ভোট পাস ফেল হবে? এটাও নাই। আবার বলা হয়েছে সংসদের আপনার কোরাম হবে 60টিতে, 300 সিট, 60 জন উপস্থিত থাকলে কোরাম হবে। এগুলো নিয়েই বলা হচ্ছে যে এটা বলাই হচ্ছে যে এটা বলা হয় অফিসিয়ালি না বললেও আনঅফিসিয়ালি বলা হয় এটা ইলেকশন যাতে না হয় এটা ষড়যন্ত্রের অংশ, মানে ঝামেলা বাধায় দেওয়া। তো আপনার 60 জন কিভাবে কোরাম হয়? কোরাম আগে যা ছিল সংসদে তাই হবে। নিশ্চয়ই আরো বিশ্লেষণের সুযোগ পাবো নিশ্চয়ই আপনার মাঝ থেকে। এবার একটু মাহবুবাজি আপনার কাছে আসতে চাই, আমি একটু কোট করছি। নতুন দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বলেছেন যে বিএনপি সংস্কার ভেস্তে দেওয়ার জন্য এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে, আবার তিনিই বলছেন জামাত নির্বাচন পেছানোর পায়তারা করছে। এটি কি এই নতুন দলের কোনো জোটবদ্ধ হওয়ার দর কষাকষির ইঙ্গিত কিনা? এক, দ্বিতীয়টা হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে বা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর উত্তরণ কিভাবে ঘটবে? নির্বাচনের তো আর বেশি সময় বাকি নেই। জি ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন যে এনসিপিকে যেভাবে বড় করে দেখা হচ্ছে এটার পেছনে একটি রাজনৈতিক তো কারণ আছে। আপনি যে দলের কথা বললেন বিএনপি বা জামাত, তাদের যে ঐতিহ্যগত একটা পরম্পরা, যে তাদের ইতিহাস, তাদের দীর্ঘ রাজনৈতিক যে চলন, তার সাথে কি একই নিঃশ্বাসে এনসিপি উচ্চারিত হতে পারে? তা কিন্তু পারে না। যতই সেটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব সেখানে যুক্ত থাকুক, ছাত্র নেতৃত্বরা অবশ্যই যুক্ত আছে, কিন্তু তাদেরকে একটু সময় দেবার দরকার ছিল, পরিণত হবার দরকার ছিল। ওই জায়গাগুলোতে কিছু গ্যাপ রয়ে গেছে। এখন যে এনসিপির নেতারা কথাগুলো বলছেন বিএনপির সাথে, তা একদম সরাসরি মুখোমুখি জামাতের সাথে, এটা তাদের নিজেদেরকেই আর একটু বড়ভাবে তারা উপস্থাপনের চেষ্টা করছেন। এটাই স্বাভাবিক, তারা চেষ্টা করবেন এবং তারা জোট গড়বার চেষ্টা করবেন, হয়তো বিএনপির সাথে বা জামাতের সাথে, অথবা নিজেরাই কয়েকটি দলকে নিয়ে তারা একটি জোট তৈরি করে নির্বাচনে যাবেন, এরকমও মনে হচ্ছে। কিন্তু মূল যে সমস্যাটির দিকে আমি আপনাদেরকে মনোযোগ দিতে বলবো সেটি হচ্ছে যে দেখুন যে আজিজ ভাই বললেন নোট অফ ডিসেন্ট নাই। এই নোট অফ ডিসেন্টটা নাই কেন? এটা কি এত সরল একটা বিষয়? আপনি সারা জাতির সামনে একটা বৃষ্টি স্নাত বিকেলে আমরা ছাতা ধরা দেখলাম, মির্জা ফখরুল সাহেবের মতো একজন সিনিয়র নেতা তার অনুজ নেতার মাথায় ছাতা ধরে আছেন, সেখানে সবাই সই করলেন, তার মানে একটা আনন্দমুখর পরিবেশে জাতি দেখলো যে একটি ঐক্যমত তৈরি হলো, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে আপনার সাথে আমি কিছু কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করব, কিন্তু তারপরে কি দেখলাম? অলক্ষ্যে সেটা ঝরে গেল। এমন একটি কাগজ ঐক্যমত কমিশন পেশ করলেন যেখানে সেই নোট অফ ডিসেন্ট নাই। তার মানে এতদিন যে কথাগুলো হলো সেটা তো সম্পূর্ণ প্রতারণা, যেটা বিএনপির মহাসচিবও বলেছেন যে এটা প্রতারণা করা হচ্ছে। তাহলে এই প্রতারণাগুলো কেন?
আপনি দেখুন যেই একদম শুরু থেকে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে রাজনৈতিক দলগুলো যিনিই বা যারা দায়িত্বে থেকেছেন তারাই বিভিন্নভাবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তারা কখনো কারচুপি করেছেন, কখনো নিজেরা ভোট করার চেষ্টা করেছেন, কখনো তত্ত্বাবধায়ক সরকারের যেই আইন সেটা তারা মানতে চাননি। এই যে আমাদের গত 54 বছরের ধারাবাহিকতায় এখন যারা ক্ষমতায় আছেন বা সরকারে গেছেন, গণ অভ্যুত্থানের জন্যই তারা গেছেন, কিন্তু গণ অভ্যুত্থানের প্রত্যয়টা কোথায়? গণতন্ত্র এবং জবাবদিহিতা, এর জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছিল। তার জন্যে তারা কতখানি কাজ করলেন? এই যে 270 দিনে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে বলা হচ্ছে, তার মানে এই ঐক্যমত্য কমিশন কি সংসদের চাইতেও বড়? সার্বভৌম সংসদের চাইতে কি করে একটা ঐক্যমত্য কমিশন বড় হয়? এবং ঐক্যমত্য কমিশন কি জাতির আকাঙ্ক্ষা ধারণ করে? এই জাতির যে কত পার্সেন্ট মানুষ এই 30টি রাজনৈতিক দলের সমর্থক? এমনও তো রাজনৈতিক দল এখানে আছেন যাদের সাধারণ সম্পাদকের নাম পর্যন্ত আমরা জানি না। তার মানে এই 30টি রাজনৈতিক দল নিয়ে আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন? তার মানে এইগুলোকে একটা তামাশা। আপনি তার চাইতে বড় কথা, সরাসরি গণতন্ত্র এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশকে একটা গণতান্ত্রিক পথে অগ্রসর হবার একটা পথনকশা তৈরি করাই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল বা এখনও আছে। আপনি নানান রকম আইনের প্যাচ আমরা দিতেই পারি। গণ অভ্যুত্থান কোন আইনের আওতায় হয়েছে? বা 80 দশকে যে এরশাদ 9 বছর ক্ষমতায় থাকলেন কোন সংবিধানের আওতায় ছিলেন? শেখ হাসিনা যে 3টি নির্বাচন করলেন, একটা রাতের অন্ধকারে, একটা আমি ডামি এবং একটা একক, সেটা কোন আইনের সংবিধানে ছিল? তার মানে সংবিধান প্রয়োজন হয় না নানান রকম চোরাগুপ্তা কাজ করবার জন্য। কাজেই আপনি যখন একটা সৎ উদ্দেশ্যে যদি আপনি গণতান্ত্রিক একটা নির্বাচনের দিকে সকলকে অংশগ্রহণ করানোর চেষ্টা করতেন এবং সেইখানে যদি সবাইকে আহ্বান জানাতেন এবং একটা সৎ উদ্দেশ্যে আপনার একটা সুদৃঢ় একটা শক্ত মনোভঙ্গি রাখতেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। আজকে প্রধান উপদেষ্টা নিজেই বলতেছেন চারিদিক থেকে একটা কেমন আশঙ্কা নির্বাচন হওয়ার ব্যাপারে। এত ভয় আপনি কাকে দেখাচ্ছেন? কেন দেখাচ্ছেন? এবং এই যে এই সমস্ত শঙ্কা, এই সমস্ত ভীতি, এই সমস্ত প্রতারণা, এই সমস্ত নানান কিছু আচরণ, এই সব কিছুই সামনের দিনগুলোকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। এই শঙ্কা থেকে অবশ্যই জাতি নিস্তার চায়। এই গণ অভ্যুত্থানের প্রত্যয় যদি সরকার মনে রাখতো, তাহলে এত কিছু তামাশার প্রয়োজন ছিল না। গণ অভ্যুত্থানটা হয়েছিলই যার যার অধিকার মানুষ বুঝে নিতে চায় এবং সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, আপনার সাথে আমার অনেক ব্যাপারে আমি হয়তো বিরোধিতা করব, কিন্তু আমরা পাশাপাশি থাকতে পারবো। একটি সহিষ্ণু সমাজের আকাঙ্ক্ষার জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা যেভাবে দেখেছি গত 3টি নির্বাচনে আওয়ামী লীগ তার বিরোধিতা করলেই বিএনপি জামাত বলেছে, এখন এই সরকার বা সরকার সমর্থকদের বিরোধিতা করলেই তাকে ফ্যাসিবাদের দোসর বলা হয় তিনি আওয়ামী লীগ। তার মানে কি একইভাবে আরেকটি নির্বাচন আমরা করতে যাচ্ছি, যে নির্বাচনে একটি দেশের বড় অংশকে আপনি আলাদা করবেন? আরেকটা ব্যাপার হচ্ছে, এই সরকার ডানপন্থাকে প্রচুর প্রশ্রয় দিচ্ছে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে কোনো না কোনোভাবে নির্বাচনের বাইরে রাখবার একটা চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ তো বটেই, 14 দল, বাম দলগুলো, এমনকি আরও অনেক যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন, তারা কোনোভাবে ঐক্যমত্য কমিশনে বা কোথাও আমরা দেখি নাই। শুধুমাত্র এই 30টি রাজনৈতিক দল, অন্যান্য শ্রেণী পেশা এবং সাধারণ মানুষদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখিনি। কাজেই এখন এই রকম একটি অনিশ্চিত সময়ে অবশ্যই সরকারের উচিত যা হবার হয়েছে সেই জায়গা থেকে নির্বাচনটি যে প্রতিশ্রুত সময়ে করবার এবং সেখানে যাতে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারে তার একটি ব্যবস্থা করা। জনমনে যে প্রশ্নটা আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, নির্বাচন না হওয়ার ঝুঁকি দেখেন কিনা? দেখেন, এই প্রশ্ন আছে জনগণের, অধিকাংশ মানুষ জিজ্ঞেস করে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি। ধরেন, আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেব সবসময়ই তার শাসনকাল দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আর রাজনৈতিক দল, এটা তাদেরকে অনেক মনে করতে হয়, যে সমালোচনা করতে হয়। তারা কিন্তু সাংবিধানিক, ধরেন বিএনপি সবসময় সংবিধানের স্ট্রেস দিয়েছে। সংবিধানের বাইরে গেলে সেটা নোট অফ ডিসেন্ট, সংবিধানের বাইরে যাওয়া সাংবিধানিক সরকার হিসেবে। কিন্তু এই সংবিধানে তো বলা আছে একটি পার্লামেন্ট চলে গেলে 3 মাস পরে আর একটি নির্বাচন হবে। প্রথমে
কিন্তু আপনি খেয়াল করে দেখেন 7 তারিখে বিএনপি কিন্তু সভা করেছিল এবং তারা 3 মাসের ভিতরে নির্বাচন চেয়েছিল। ঠিক 7 তারিখে কোনো সরকার ছিল না, কিন্তু 3 মাস পরের নির্বাচনটা স্টিক করলো না কেন? অর্থাৎ কোনোভাবে সবাইকে ম্যানেজ করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এখন এই যে নির্বাচন দেওয়া, এটা এক ধরনের সুবিধাবাদী। তখন যদি 3 মাসের ভিতরে নির্বাচন হতো, সংবিধানের ভিতরে থাকতো, 1। 2 হচ্ছে ওই মুহূর্তে যেটা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে গালি দিচ্ছি আমরা, এই ফেসিবাদ তখন কিন্তু খুব বেশি 10টা থেকে 15টা সিট পেত। এখন তো তাদের ভিতরে সিম্পেথি তৈরি হয়েছে এবং তাদের সদস্যদের ভিতরে একে অপরের সাথে কথা বলছে। তারা তো আছে, গোপনে আছে, তারা তো সবাই আছে। দেশে কিছু লোক পালায় গেছে আর বাকিরা তো আছে। এখন এদের ব্যাপারে আপনারা কিছু করলেন না, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছেন। এখন ধরেন সামনে নির্বাচন, আমি ভোটার হওয়া আমার জন্মগত অধিকার, আমি ভোট দিতে যাব না, তা আওয়ামী লীগের লোকরা কী করবে? আওয়ামী লীগ এবং বিএনপির ভোট প্রায় সমান সমান ছিল, অল্প 0.54% ভোটে হেরফেরে হইতো, দুইটা বড় দল ছিল। এখন আওয়ামী লীগ নাই, এখন জামাত হচ্ছে সেকেন্ড দল হয়েছে। তারাও আবার গুপ্তভাবে কি করতেছে কে জানে। এবং জাতীয় পার্টিরও বড় একটা স্টেক হোল্ডার উত্তরের জনপদে তো রয়েছেই, খুব বড় স্টেক হোল্ডার আর নাই। ওইটা বড় জাতীয় পার্টি খুব ভোটের যুদ্ধে খুব নাই। যেটা হচ্ছে যে জাতীয় পার্টি যদি ভোটে যায়, তাহলে সেখানে একটা সন্দেহ করা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পছন্দ করে আওয়ামী লীগের ভোটগুলো দিয়ে দিতে পারে। আওয়ামী লীগ এই সরকারই বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিল দুটো কথা। একটা হলো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নাই। আরেকটি বলছে যে ঐক্যমত্য কমিশন যতটুকু সংস্কারে একমত হয়, সব দল একমত হয়, অতটুকু নিয়েই নির্বাচনে যাব। তারপরে ওয়েবসাইটে দিয়ে দেব কোনটা হ্যাঁ করছে কে না করছে, জনগণ এটা দেখবে। উনি এখন বলেন তো দেখি 25-30টা দল নিয়ে বসছে, তার 25টা দল স্বাক্ষর করছে। এখন বর্তমানে নিবন্ধিত দল আছে 52টি এবং এটার 60 হবে, 60 হবে। তো আপনার দলও তো মাইনরিটি এবং এখানের অর্ধেক দল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি অর্ধেক দল আছে আমার পরিবারের চেয়ে ছোট। আমার পরিবারের ভিতরে 45টা ভোটার, 72 জন সদস্য। তো আমার পরিবারের তো ছোট। আপনার যে আজকে বললো না মাহবুব ভাই যে অনেকের সেক্রেটারির নাম জানি, আমিও জানি না কয়টা দলের সেক্রেটারির নাম জানি, দল করে এবং মার্কা। তো এই জন্যে আমি বলছি যে ধরেন আমরা কিন্তু ভুল করেছি। এই সরকার একটা অভ্যুত্থান, একটা জুলাই সনদ তারা চায়, বিশেষ করে এনসিপি চায়, আগে বৈষম্য বিরোধী একটা ঘটনা তো ঘটছে। আপনার অনেক শিশু জনতা মিলে আমাদের সরকারের হিসাবে 864 জন মারা গেছে, আর 10 তারিখ পর্যন্ত জাতিসংঘের হিসাব হলো 1400 মারা গেছে। তো এখানে তো একটা স্বীকৃতি থাকতে পারে, এটা থাকতে পারে। যদি প্রথম দিকে হতো তাহলে কিন্তু এই যে এনসিপি আমাদের আমরা আইনি চাই, ভিত্তি চাই, এতগুলো জটিলতা আসতো না, এত জটিলতা। এখন কিন্তু আমার তো মনে হয় এই দলগুলোর মধ্যে কেউ তাদেরকে কানে ঢুকাইতেছে, এটা চাও ওইটা চাও, কয়ে এরকম জটিলতা তৈরি করছে। এবং এনসিপির কথা কিন্তু অনেক সময় ঠিক বলে। ধরেন এই যে এখন ধরেন শাপলা করলে তারা অ্যাকসেপ্ট করতেছে, তারা বিএনপিকে অভিযোগ করতেছে, তারা ইলেকশনের ভিতরে জটিলতা তৈরি করতেছে, জামাত ইলেকশন পিছাতে চায়। জনমনেও কিন্তু এই ধারণা আছে যে জামাত ইলেকশনে পিছাতে চায়। এদিকে এনসিপি কিন্তু তারা আবার বলছে, মুখে বলছে যে আমরা বিএনপি এবং জামাতের সাথে যাব না, আমার নিজেরা আলাদা ইলেকশন, এবং 300 আসনেই তারা প্রার্থী দিবে। আসনে প্রার্থী দেওয়া আর জেতা এক কথা না। শেখ হাসিনা আমি 3টে পার্টি করছিল ওই নির্বাচনের সময় এবং বড় বড় নেতা ছিল, 300 আসনে সিট দিছিল সবাই, একটা লোকের জামানত থাকে নাই, একটা প্রার্থীর জামানত নাই, আপনার রেকর্ড গেছেন। এবং এনসিপি যদি আলাদা ইলেকশনে যায় আপনি শিওর থাকেন একটারও জামানত থাকবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি ধরেন বড় দলে ঢোকে তাহলে হয়তো স্লিপ করে 2-1টা পাস করতে পারে, কিন্তু আমার ধারণা যে দলে যাবে, কারণ আপনি এই জন্যই বলি 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। এই 24-এর আন্দোলনে ছাত্রদের নেতারা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, এই বিতর্কিত কখনো হয় নাই। আবার সরকারের অংশগ্রহণ হয় নাই।
ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। সেটা হলো ধরেন ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছেলেরা এই আন্দোলনে ছিল। পরে ছাত্র জনতা, সাধারণ লোকও সবারই সমর্থন ছিল। এখন এরা কেউ এখন তাদের মনোজগতে এমন পরিবর্তন হয়েছে, ছাত্র পরিচয় দিলেই খবর আছে। আমার উপস্থিতিতে একটা বাসেতে নেমে গেছি, বাস নষ্ট হয়েছে, সবাই পয়সা ফেরত নেয়। আমি চাইলাম, আমার সাথে তর্ক করে কন্ডাক্টর, এবং ওখানে পুলিশ আসলো এটার দিকে। পুলিশও দেখে আমার বিপক্ষে স্ট্যান্ড নিল। এটা ছাত্র তার হাত থেকে 100 টাকা নিয়ে গেল, এই চেনস, বাস চুপ। এই যে মনোজগতে পরিবর্তন ঘটায় দিল, এই ছেলেরা তো আর পড়ার দিকে এসে না। তারা হলো একবারে মন্ত্রী হবে, এমপি হবে, আবার টাকাও হতে হবে অনেক। তো এই জন্য এইটি সমাজটাকে যে চতুর্থ শিল্প বিপ্লব আমি লিখেছি, ওই ওনাদের পত্রিকায় লিখেছি, সমকালে লিখেছি, যেখানে অটোমেশন হয়ে যাচ্ছে পৃথিবীতে। আপনার কম্পিউটার, আমাদের দেশে কম্পিউটারে কাজ করে, তো অটোমেশনের যুগে যেখানে আপনার মানুষ, অটোমেশন যুগের জন্য হাই উন্নত প্রযুক্তির পেছনের লোকটা দরকার। শিক্ষা ব্যবস্থায় সংস্কার কমিশন নেই, শিক্ষার সেই সনাতনী সিস্টেম আছে, ওইটাও আমি সমকালে লিখছি। হ্যাঁ, সেখানে আমাদের যে বুয়েট সহ যে আপনার যেসব শিক্ষিত তৈরি করা হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবে একটি লোক কাজে আসবে না। এবং আপনার শিওর থাকেন আগামী 10 বছর পরে প্রবাসে কেউ লোক নেবে না। সব দেশে অটোমেশন হয়ে যাচ্ছে, সব দেশেই। এই জন্য আমি বলছি এই ক্ষতি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনো বলে নাই, বলছে উদ্যোক্তা হও সবাই, কিন্তু কাউকে বলে নাই লেখাপড়া করো। বাবারে তোমরা অভ্যুত্থান করছো, ঠিক আছে, তোমরা পার্টি করছো, পার্টি তো উনি করাইছে, পার্টি করছো ঠিক আছে, কিন্তু পড়াশোনাও করো, এইটাও করো। এইটা কয় না। নিশ্চয়ই আরো যুক্তি খণ্ডনের সুযোগ রয়েছে, কিছুটা সময় তো রয়েছে। মাহবুব আজিজ, আপনার কাছে আসতে চাই, যেমনটা আমি এম এ আজিজকে প্রশ্ন করছিলাম যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কি না হয়, এ নিয়ে তো জনমনে প্রশ্ন আছে, কিন্তু আপনার কাছে একটু খণ্ডন করতে যদি আপনি করেন, নির্বাচন যদি না হয় আসলে কার লাভ কার ক্ষতি? আসলে নির্বাচন না হলে তাদেরই লাভ যারা অগণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতা দখল করে রাখতে চায়, তাদের সবচেয়ে বড় লাভ। এবং অগণতান্ত্রিকভাবে নানান গোষ্ঠী তো সবসময়ই এইভাবে থাকতে চায় যে আমি নির্বাচনে যাব না, নির্বাচনে অবতীর্ণ হওয়া মানেই হচ্ছে জনগণের সামনে জবাবদিহি করা যে আপনি থাকতে পারবেন কিনা বা আপনার কি বিষয়গুলো আছে। আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বিশ্বজুড়ে বিখ্যাত, কেন ইউনূস সাহেবকে সবাই মিলে বাছাই করা হলো? কারণ হচ্ছে তিনি দারিদ্র্য বিমোচনের কথা বলেছেন, তার যে সততা এবং নিষ্ঠার কথা, তার যে ট্র্যাক রেকর্ড আমরা জানি, পুরো জাতি জানে, বিশ্ব জানে। উনি ক্ষমতায় আসার পরে ওনার ট্র্যাক রেকর্ডের সাথে উনি কি কাজটি করলেন? তিনি দারিদ্র্য বিমোচনের জন্য কি কাজ করলেন? তিনি বৈষম্য দূর করবার জন্য কি করলেন? তিনি তরুণদেরকে যেই কথাটি উনি সারা বিশ্বে বলে বেড়ান যে তরুণরা উন্নয়নে কাজ করবে, তারা চাকরি করবে না, তারা উদ্যোক্তা হবে। একটি উদ্যোগ কি গত 13 মাসে আমরা দেখেছি যে তরুণদের জন্য নেওয়া হয়েছে? তার মানে সেখানে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার পার্থক্যটাই তো আমরা দেখলাম না। যে উনি যেই প্রত্যাশা এই তার নেতৃত্বাধীন সরকারের প্রতি ছিল পুরো জাতির, সমগ্র জাতির, তার কোনো প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ হয়নি। আপনি দেখুন যে 11টি সংস্কার কমিশন তৈরি হয়েছিল, 6 তারপরে আরও 5টি বা 6টি। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট আসছে যে জনপ্রশাসনের 26টি সংস্কার প্রস্তাবের 2টি পাশ হয়েছে, অমুক সংস্কার প্রতিষ্ঠানের প্রস্তাবের 1টি পাশ হয়েছে, আর নারী সংস্কার কমিশনের প্রস্তাব তো হিমাগারে চলে গেছে। যেই একটি ধমক দিয়েছে ডানপন্থী সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী, সাথে সাথে এটা হিমাগারে নিয়ে চলে গেছেন। যেই নারীদেরকে নিয়ে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেন, যাদের প্রান্তিক নারীদের জন্য, তিনি ক্ষমতায় গেলে এই 84 বছর বয়সে তিনি যদি সাহস করে এই কাজগুলো করতেন, শুরু করে দিয়ে যেতেন, তাহলে কি পরবর্তী রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপে থাকতো তো যে আপনি অরাজনৈতিক সরকার পেরেছে, আপনারা কেন পারবেন না? আপনি দেখুন বাজেটের কথা, সেই বাজেটেও অন্য রাজনৈতিক দলগুলো যেরকম করেছে তারাও সেরকম শিক্ষায় কোনো বন্দোবস্ত রাখলেন না। পুরো উপমহাদেশে আমাদের শিক্ষায় বাজেট বরাদ্দ সবচেয়ে কম। ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো যেভাবে বাজেট প্রণয়ন করেছে এর আগে,
তারাও সেভাবে জোড়াতালি দিয়ে কোনো রকমে পার করে দেবার চেষ্টাটা। এবং এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে এই শঙ্কা উদয় হতেই পারে, যেহেতু তাদের কার্যক্রম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই মনে হচ্ছে, যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন তেন উপায়ে ক্ষমতায় থাকতে চায়, তারাও হয়তো যেন তেন উপায়ে ক্ষমতায় থাকতে চাইবেন। এইটাই অনেকেই মনে করছেন, কিন্তু এটা আসলে সম্ভব হবে না। অন্তত 24-এ যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, এই দেশে আর অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। হয়তো কিছুদিন থাকা যেতে পারে, এটা যাবে না। কারণ মানুষ বুঝে গেছে যে মানুষ একসাথে হলে কত বড় ক্ষমতাশালী শেখ হাসিনাও পড়ে যায়, তাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে হয়। কাজে এটা আর সম্ভব না। যারা এভাবে জোর করে থাকতে চাইবেন তাদেরকে অন্য যানবাহনের সামনে কি তাহলে কোনো পথ আছে? অবশ্যই পথ আছে। সেই পথটা হচ্ছে সরকার যত দ্রুত সম্ভব বুঝতে পারে যে আমরা এই নানান রকমের ছলচাতুরি বা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই, নির্বাচনই করতে হবে। নির্বাচনের জন্য একটি কথাতেই তাদের থাকতে হবে যে আমাদের দায়িত্বটা এখন নিরপেক্ষ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার থেকে, যেটা রাজনৈতিক দলের নেতারাও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের। এবং তাদের উচিত হবে যে আরেকটু বৃহত্তর পরিবেশে মানুষ যাতে আরও বেশি সংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ডক্টর ইউনূস সাহসের সাথে বলতে পারেন যে সকলকে আমি উন্মুক্ত করে দিলাম। তখন তো আওয়ামী লীগ বিপদে পড়ে যাবে, কারণ তাদের তো নেতারা, মূল নেতৃত্ব তো বিচারের সম্মুখীন এবং হয়তো তাদের নানা রকম সাজা হবে। সাজা হওয়া মানেই হচ্ছে, অথবা একটা যে যারা বিচারের সম্মুখীন হচ্ছেন তারা তো নির্বাচনে দাঁড়াতেই পারবেন না, দাঁড়ালেও তারা ভরাডুবি নিশ্চিত। কাজে অথবা কি পরিস্থিতি আছে সেটাও তো দেখা যেতে পারে। আওয়ামী লীগের ব্যাপারে নিশ্চয়ই মানুষ তাদের দলে দলে গিয়ে ভোট দেবার কথা নয়। কাজে এই বিষয়গুলোকে উন্মুক্তভাবে দেখা অবশ্যই সরকারের পক্ষে সম্ভব এবং উচিত। সেই জায়গায় যদি যতখানি সম্ভব, যদি না হয় সেই ক্ষেত্রে যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে এগোনো সম্ভব। যদিও আওয়ামী লীগের অনুপস্থিতিতে, মুক্তিযুদ্ধের সপক্ষের এতগুলো রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতি কিন্তু একটা চির বিভাজিত পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। আপনি আওয়ামী লীগ শূন্য, 14 দল শূন্য, বাম জোট শূন্য, যেই একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সরকার, এখন পর্যন্ত যা মনে হয় যে তাদেরকে তারা নাম ভুলিয়ে দিতে চায় এবং বলতে চায় যে আপনি আওয়ামী লীগের ভোটটা অমুককে দেন বা তমুককে দেন। এটা হতে পারে না, গণতন্ত্রে এই কথা থাকতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে, জামাত প্রসঙ্গে একটু বলি, তারা যে সারা জীবন ইসলামিক শাসনের কথা বলে এলো, তারা জিতলে কি শরিয়া আইন বাস্তবায়িত হবে কিনা এই ব্যাপারে তাদের পরিষ্কার করা উচিত। সেটা পরিষ্কার না করে তারা পিআর পদ্ধতি দিয়ে দিনে রাতে অহরাত্র তারা কথা বলছে। কি কারণে? এই পিআর তারা পেল কোথায়? এই সমস্ত তুগলকি কাণ্ড বাদ দিয়ে যার যার একটা ম্যানিফেস্টো জাতির সামনে উপস্থাপন করা দরকার, যে আমি জিতলে কি করব। সেটা বিএনপিরও করা উচিত। বিএনপি কিন্তু নানান রকম শঙ্কাযুক্ত আচরণ করছে একটি বড় দল হিসেবে। তারা সেই রকম পরিণত অনেক আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখছে বলে মনে হয়। তারা নিজেদের মধ্যে নানান রকম চাঁদাবাজি ইত্যাদিতে জড়িয়ে গেছে। যতটা না জড়িয়েছে তার চেয়ে বেশি প্রচারিত হচ্ছে, এবং সরকার কিন্তু এই ব্যাপারেও নির্বিকার আছে। হয়তোবা বিএনপির টুটিটা কখন চেপে ধরবে সরকার, এটাও তারা খেয়াল করছে। কাজে কোনো কিছুতেই আমরা কিন্তু নিশ্চিত না। আজিজ, আপনার কাছে একটু জানতে চাই যে আমি গত কয়েকদিন ধরে দেখছিলাম যত সময় যাচ্ছে নির্বাচনের, যে মধ্যবর্তী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার সময় যত ঘনিয়ে আসছে সেই সময়টি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোও প্রশ্ন তুলছেন। আমি বিএনপি, জামাত, এনসিপি সকল দলের শীর্ষ নেতৃত্বের গত 15 দিনের বক্তব্য বিশ্লেষণ করেই আপনাকে বলছি। এটিতে কি মনে হচ্ছে যে আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকার তার গ্রহণযোগ্যতাও হারাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কারো আস্থা নেই। আপনারা দেখেন না, সবগুলো দলের অনাস্থা, সবাই অনাস্থা দিছে। কারণ হচ্ছে অনেক ছলচাতুরি অন্তর্বর্তীকালীন সরকার করেছে। ধরেন এই যে এখন যে পরিস্থিতি, ঐক্যমত্য কমিশনে সবগুলি রাজনৈতিক দল যার যার নীতি আদর্শ আলাদা, একমত সব ইস্যুতে হবে কি করে বলেন? যতটুকু হতে পারে সেটাই সমঝোতা, তারপরে সংসদের জন্য ছেড়ে দিতে হবে। একটা আন্ডারস্ট্যান্ডিং, নোট অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করতে পারে করে, এটা একটা এই ধরনের একটা ভদ্র আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু সব দলকে একটা ইস্যুতে একমত হতে পারে কি করে? তাহলে তো দল একটা হইতো। হ্যাঁ, দুই, আপনি দেখেন এখন বললো না, ছোট ছোট আঘাত নয়,
বড় আঘাত আসতেছে নির্বাচন, কিন্তু গত 1 মাস আগেও কিন্তু মাননীয় উপদেষ্টা এমন তথ্য দেননি। দেন নাই, কিন্তু এখন দিচ্ছেন। কারণ এখন দিচ্ছেন নির্বাচনের ডেট দিয়ে ওনার মনে যে কি আছে, ওনার মনে মুসলমান হিসেবে আমার কাছে মনে হয় উনি ক্ষমতায় বসার পর থেকে আমার কাছে মনে হয়েছে ওনার মনের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এবং সবচেয়ে আমি ওনাকে আরেকটা জায়গায় ধন্যবাদ জানাই যে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে উনি ভালো খেলা খেলছে, সবগুলোর বোকা বানায় ছেড়ে দিচ্ছে। এখনও নির্বাচন হবে কি হবে না তার উপরে নির্ভর করে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি কিন্তু এই যে বড় শক্তি আঘাত আসতেছে এটাকে কিন্তু দুই দিকেই ব্যাখ্যা দেওয়া যায়, যে অর্থাৎ নির্বাচনে তোমরা এক হও, আর নাইলে ইলেকশন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। তবে সমস্যা তিনি এই দেশ চালাতে পারছেন না, এটা প্রতিষ্ঠিত। এখনও বিশ্বব্যাংক বলছিল যে জিডিপি নেমে আমাদের করোনা কালের চাইতেও কম, এখন জিডিপি তিনের উপরে, হ্যাঁ 3.56, 3.56। তো বলেন আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, বিনিয়োগ নাই, ব্যবসা নাই। হ্যাঁ, মার্কেট IMF-এর লোন আটকাই গেছে। IMF-এর লোন কইছে নির্বাচিত সরকার ছাড়া আর দেব না। হ্যাঁ, IMF-এর সব শর্ত মাইনে নিছে। হ্যাঁ, তো এটা নিয়ন্ত্রণটা করবে কে বলেন? এখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, বেকার 30 লাখের উপরে। হ্যাঁ, আপনি কি করে বলেন যে সরকার নির্বাচন করেও সরকার আসবে, সে তো হাত রাইতে থাকবে, তার পক্ষেও দেশ চালানো কঠিন হয়ে যাবে, এমন জায়গায় নিয়ে গেছে। আর এই সরকার যদি সত্যি নির্বাচন পিছায় দেয় তাহলে এখন কিন্তু সে পিছায় থাকতে পারবে না, তাকে অত্যন্ত অপমান হয়ে দেশ ছাড়তে হবে। আর নির্বাচন দিলে অন্তত যাইতে পারবে, তার বিদেশিরা আনছে না, বিদেশি নিয়ে প্লেনে যাইতে পারবে। কিন্তু নির্বাচন পিছলে প্লেনে উঠতে পারে কিনা সন্দেহ আছে অনেকেই। কারণ এনসিপি বলছে, জামাতও বলছে, জামাত বলছে যে তাদের কাছে টেপ রেকর্ডার আছে ষড়যন্ত্রের অন্তর্বর্তীকালীন সরকারে। এনসিপি বলছে না যে তাড়াতাড়ি নিয়োগকর্তা বলছে না যে স্কেপ রুট খুঁজতেছে, সেফ এক্সিট খুঁজতেছে। তো এগুলোতে কি মেসেজ? তারপরে ধরেন অনেকেই তো বলছে, ইউনুস ডক্টর ইউনুস নিজে বলছে এই সরকারের ভিতরেও ষড়যন্ত্র আছে, সরকারের ভিতরেও একটা অংশ ষড়যন্ত্র। তাহলে উনি থাকবেন কি করে? ম্যানেজ করতে পারেন নাই। উপরে যাই দেখি না কেন, নোবেল প্রাইজ উইনার সে, আমি তো ওই যে যখন তাকে 6 তলা হাঁটা ওঠে তখনও তার পক্ষে টকশো করছি, আমি লিখেছি, পত্রিকাগুলো লিখতে চায় না, তাও ছোট পত্রিকা আমি ছেপে দিছি। কিন্তু এখন তো দেখি যে দেশটারে জিপি করে ফেলছে, সে নিজে কত বেনিফিট নিয়েছে বলেন, কত বেনিফিট। একটু আবার রাজনীতিতে ফিরতে চাই। মাহবুব আজিজ, আপনার কাছে একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে বড় সংখ্যক জনগোষ্ঠীর তরুণ যারা, তারা তো 1.5 দশকে ফ্যাসিজমের আমলে ভোটে অংশগ্রহণ করতে পারেনি। এই যে নির্বাচন কমিশন, যারা এই কালো মেঘ জমা রাজনীতির ময়দানে সামনে নির্বাচনটা তাদের পরিচালনা করতে হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলে, ইকোনমি, এই নির্বাচন কমিশন, ইকোনমি এবং এই যে তরুণ ভোটার, আজ দেখলাম নির্বাচনের ইসি সচিব জানিয়েছেন প্রায় 13 কোটি ভোটার ভোট দিবেন এই নির্বাচনে। এই যে পুরো মহাযজ্ঞ, এই চ্যালেঞ্জ কি উতরাতে পারবে কমিশন কিংবা সরকার বা প্রশাসন? পারতে হবে। এবং ধরেন আপনি পারবেন না, তার মানে আপনি থেকে যাবেন, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আপনাকে পারতে হবে, না পারার কোনো কারণ নাই, কারণ এই দেশে এই প্রথম নির্বাচন হচ্ছে না। এই দেশে নির্বাচন কমিশনের নির্বাচন করেছে, এবং আপনার গত 15-16 বছরের কথা যদি বলি, এটা সরকারি ইচ্ছায় এখানে কারচুপি হয়েছে, ছলচাতুরি নির্বাচন হয়েছে, এটা সরকারের ইচ্ছা। এখন সরকার যদি চায়, সরকারের হাত অনেক শক্ত, সরকার যদি চায় অবশ্যই সেটা সম্ভব। সরকার ক্রিয়াশীল করতে হবে তার প্রতিষ্ঠানগুলোকে। আর সরকার যদি চায় না, নির্বিকারভাবে আমি বসে থাকবো, 32 নম্বর ভাঙুক আমার কি, এবং সেইটার ধারাবাহিকতা যদি চলে তাহলে তাই হবে। আপনি দেখুন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সারা বিশ্বের সামনে নজির স্থাপন হলো একটি, যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা আর কোথাও ঘটেনি। আসলে এটা আর কোথাও ঘটেনি। এমনভাবে একটি ঘটনা ঘটানো হচ্ছে যাতে দেশের একটি অংশ নির্বাচনের বাইরে থাকে। আপনি গত 3টি নির্বাচন 2009 থেকে শুরু করুন, 2001, 96 এবং 91-এর যে নির্বাচন, যেটা ভাই বললেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট 40% থেকে একটু কাছাকাছি, নেক টু নেক,
তাহলে 40% বিএনপি যদি অংশগ্রহণ করে, ভোট কমার পরেও আওয়ামী লীগের ভোট তো রয়েছে, এবং আওয়ামী লীগ ও সমমনারা যদি নির্বাচনের বাইরেই রাখতে হয়, সেই জন্যই কি এই ঐক্যমত্য তৈরি করা? অর্থাৎ দেশকে আমরা ভাগ করে ফেলবো এবং তাদেরকে আর কোনোদিনই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। এইটা কি হতে পারে কোনো গণতান্ত্রিক দেশে, যে আপনাকে বলাই হচ্ছে যে আপনি এই মতে বিশ্বাস করতে পারবেন না, আপনাকে এই দেশে থাকতে হলে আপনাকে এই 2-3টা মতের মধ্যে থেকে একটা মত নিতে হবে? এর মধ্যেও কিন্তু আবারও বলছি যে রাজনৈতিক দলগুলো যার যার ম্যানিফেস্টো পরিষ্কার করেনি। এই যে এনসিপিকে নিয়ে এত কথা বলা হয়, এনসিপির রাজনৈতিক আদর্শ কি? সে কি ডান, সে কি বাম, সে কি মধ্যপন্থী না গোলাকার? আমরা কিচ্ছু জানি না। কেন জানি না? কারণ আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রশ্ন করবারই জায়গা নেই। সবাই যে যার মতো করে সংস্কার করছে। অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, না হলে এত বড় গণঅভ্যুত্থান হয়েছে কেন? সেটা তো মানুষ অবশ্যই এই ব্যাপারে একমত, এবং আগামীতে যখন সংসদ আসবে ধীরে ধীরে এই প্রসঙ্গগুলো উঠবে, এবং যেই প্রস্তাবগুলো এসছে সেগুলোও অনেক উপযুক্ত ইতিবাচক প্রস্তাব, একদিনে না হোক ধীরে ধীরে হবে। কিন্তু কে এইগুলো পাশ করবে? তাদের দলের ম্যানিফেস্টো কি? এই প্রশ্নগুলো কি এখন করা হচ্ছে? আমাদের এই প্রধান দলগুলো এবং যারা এখানে অংশগ্রহণ করছে না তাদেরও নানান রকম সমস্যাও কিন্তু রয়ে গেছে। যারা এখন সাইন করতে চাচ্ছে না তারাও বা পরিষ্কার করতে পারছে না কিন্তু, যে আমরা স্বাক্ষর করলাম না, আমরা কি করব? তাদেরও কোনো রকম কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ সবাই মিলে যার যার কাজটি দায়িত্বটুকু পালন করা উচিত। যার যার নির্দিষ্ট দায়িত্ব থাকবে। সরকারের দায়িত্ব হচ্ছে এখনই একটা ঘোষণা দেওয়া যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা প্রত্যেকেই, এবং যারা উচ্চ পদে আছেন উপদেষ্টা সমপর্যায়ের, তারা কেউ আগামী সরকারের অংশ হতে পারবেন না। এটা যদি তারা দিয়ে দেন একটা অধ্যাদেশ করে, তাহলেই কিন্তু জনমনে অনেক আস্থা ফেরত আসবে যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে আছি। কিন্তু এখনকার উপদেষ্টারা যদি আগামীর সরকারের অংশ হন, যেহেতু তারা বলছেন না, যেহেতু তারা অনেক কথাই রাখেন না, আমরা বারবার শুনেছিলাম যে যারা দায়িত্বে আসবেন তারা নিজেদের সম্পত্তির হিসাব দেবেন। সেটা কিন্তু আমরা এই এখন যারা উপদেষ্টা তারা যখন কথা বলতেন তারা বারবার বলেছেন দিতে হবে, কিন্তু তারা যখন দায়িত্বে এলেন সিভিল সোসাইটির নেতা হিসেবে তখন তারা বলেছিলেন, কিন্তু যখন তারা দায়িত্বে এলেন তখন তারা কেউই তাদের হিসাব দেননি। নিশ্চয়ই তারা যেমন দেননি, এখন যদি তারা পরিষ্কার না করেন তারা আগামী সরকারের অংশও হয়ে যেতে পারেন। আমি একদমই আজকের আলোচনার শেষ মুহূর্তে রয়েছে। এমি আজিজ, আপনি দীর্ঘ 5 দশক ধরে বাংলাদেশে সাংবাদিকতা করছেন। আপনার কাছে এই বড় নির্বাচন, যেহেতু আমি বলছিলাম যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী ভোট দিতে পারেনি, অন্তত 1.5 দশক তো বঞ্চিতই ছিল, যারা নতুন ভোটার সে সম্পর্কে একটু আপনি বলবেন। এবং আন্তর্জাতিক চাপ আপনি দেখেছেন, সাংবাদিকতা করতে গিয়ে কতগুলো নির্বাচন আপনি কাভার করেছেন, দেখেছেন বাংলাদেশের যারা আন্তর্জাতিক বন্ধু কিংবা আন্তর্জাতিক শত্রু বটে, তারা তো এই নির্বাচনকে ফলো করছে, পর্যবেক্ষণে রাখছে। তারা আসলে কিভাবে এই মুহূর্তে বাংলাদেশকে আসলে পর্যবেক্ষণে রেখেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের যারা শত্রু তারা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সেই আশঙ্কাও কি রয়েছে? দেখেন, অভ্যুত্থানের শক্তি, যে আমি নামই বলি জামাতে ইসলাম, তারা আমেরিকার সাথে সম্পর্ক করার চেষ্টা করে। আমেরিকা যায়, ভারতে যায়, তারা খুশি হয়। এখন ভারতের বিপক্ষে কথা বলে না। খেয়াল করে দেখেন, এখন তাদের রাজনীতি বদলে গেছে। এখন এই যে পূজা গেল, পূজাতে যায় বলে একই বৃত্তে 2 ফুল, হিন্দু মুসলমান। হ্যাঁ, আবার পূজা আর ঈদ একই কথা, পর্ব এরকম বলে। তো তাদের এটা ঠিকই বলছে। তা আগে তো জানতাম শরিয়া আইন, আগে বলতো না আমরা কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। এখন তাদের রাজনীতিটা কি? তারা তো রাজনীতি থেকে শিফট করেছে। এনসিপিরও রাজনীতি জানি না, এটা একটা দিক। 2 হলো, শোনেন, আমি এই শেষ নির্বাচন 2008 সালের নির্বাচনের আগে আমি যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এবং এটা ম্যাটেরিয়ালাইজ হচ্ছে। আপনার দেখেন, করিডোর হবে, আপনার আরাকান আক্রমণ হবে, ওরা আমাদের এখানে ঢুকবে, 3টে পার্বত্য চট্টগ্রাম টলটলায়মান, এটা হবে। দ্বীপ ঠিকই চলে যাবে, ওখানে হয়তো এও হতে পারে, মার্কিন ঘাঁটি হতে পারে। তো এগুলো হবে বাস্তবতা। যেটা ধরেন সি নিয়ে যাবে, আমাদের সিতে অনেক সম্পদ, সির সাথে এগ্রিমেন্ট, গোপন চুক্তি করে আমেরিকায় যা, জাতিসংঘে গিয়ে আমেরিকায় যা, ইউনুস সাহেব
গোপন স্বাক্ষর করে হয়েছে, কি করছে জানেন আপনারা? অন্তর্বর্তী একটা সরকার, অস্থায়ী সরকার, সে গোপন চুক্তি কি করে বলেন? কোনো নর্মস মানছে? এরপরেও কোনো রাজনীতিবিদ চ্যালেঞ্জ করছে তাকে যে তোমার গোপন চুক্তি করার এখতিয়ার কোথায় পাইলা? তুমি তো আসলে সংবিধান অনুযায়ী ওত নিয়েছ, 3 মাস পরে তুমি নির্বাচন দিয়ে যাওয়ার কথা। আচ্ছা তুমি নির্বাচন দিবে কইছো, দাও নাই, আচ্ছা ঠিক আছে এখন দাও। তুমি গোপন চুক্তি কেউ চ্যালেঞ্জ করছে বলেন? ওর ভিতরে কি আছে আপনি জানেন? কিছু জানি না। তো এই জন্যই বলছি দেশটা ভয়াবহ সংকটের মধ্যে আছে। আপনি ধরেন মাহবুব ভাই বলছে যে ঠিক মতোই যে মাহবুব আজিজ ভাই যে দক্ষিণপন্থী মানে উনি জামাতকে বুঝাইছে। জামাতের যে মানে অনেকটা দেখবেন প্রত্যেকটা জামাতে বক্তৃতা দেয় আপনার মাস্তানের মতো বক্তৃতা দেয়। আপনার জামাতের সেক্রেটারি বলছে যে আমাদের আল্লাহ তৌফিক দিছে কোরআনের আইন বদলানো। বলেন, সারা বিশ্বের কোরআন নিয়ে রিসার্চ হয়েছে, একটা লাইন পাল্টায় আর একটা লাইন বসানোর ক্ষমতা কারো হয় নাই। ওরা কোরআনের আইন বদলাতে পারবে। আমাকে চ্যালেঞ্জ করছে, কয় ওটা নাকি এআই করছে। দিছি, পাঠাই দিছি, আমার কাছে রেকর্ড আছে তো, মোবাইলে সব রেকর্ড আছে। আপনি ইদানিং এক জামাতের নেতা বলছে, থানার নেতা বলছে যে আওয়ামী লীগের যারা ভেঙে গেছে তাদের ওয়াইফদের উপরে বাকিদের হক আছে। বলছে না? বলছে তো, এটা তো আমার কাছে ভিডিও ধরা আছে। তো এদের বেফাস কথাবার্তা। আবার তাদের এই বেফাস মন্তব্যের মাসুল কি জনগণ দ্বারা তারা পাবে না? এই যে আজকেও দেখলাম জামাতের সেক্রেটারি বলছে যে চাঁদা নিতে পারবেন দাড়িপাল্লা বানানোর জন্য, এই জন্য সে অর্থাৎ সবাইকে এগুলো কি দেশের মানুষ বা যারা ভোটার তারা তো পর্যবেক্ষণ রাখে কিনা? এই দেশ যাই বলেন না কেন, এই দেশটা খুব সংকটে আছে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি সামান্যতম মায়া থাকে, যে কোনোভাবে নির্বাচনটা হয়ে দেওয়া দরকার। নির্বাচিত সরকারের কাছে না দিলে কেউ কোনো হেল্প করবে না। আপনি দেখেন যে আপনি হয়তো ধারণা করতে পারেন যে প্রশাসন নাই, পুলিশ বাহিনী ঠিক নাই, অমুক নাই, নির্বাচন হবে কি করে? ভারতের নির্বাচন 1 মাস ব্যাপী হয়। আপনাকে 300 আসনে একসাথে ইলেকশন করতে কইছে কে? আপনি এটা ভাগ করে নেন, 2 ডিভিশন করে করে করেন না, সমস্যা কি? হ্যাঁ, আর্মির সিপাহী আর্মি করেন, আর্মির স্ট্রাইকিং ফোর্স নাকি আর্মির সেন্টারে দেন, সমস্যা কি? হ্যাঁ, তারপরে প্রশাসন ক্যাডারের বাইরে, অতীতের সব সরকার প্রশাসন ক্যাডারের বাইরে যেতে পারে না, তার বাইরে 25টা ক্যাডার আছে। আরে ভাই, প্রশাসন ক্যাডারে খালি ডিগ্রি পাস লোকও চাকরি দেয়, আর অন্য 25টা ক্যাডারে মাস্টার্স লাগে। আপনি ওখান থেকে লোক বেছে নেন, নিয়ে 7 দিনের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ট্রেনিং সেন্টার আছে, 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে একটা রিটার্নিং অফিসার হতে কি আইনস্টাইন হতে হয় নাকি? লোক পান না, এটা কোনো কথা? এই যে একটু আগে কথা বললাম যে আমি তো সবচাইতে অগ্রজ 3,000 লোকের আমি ইলেকশন কন্ডাক্ট করি, কোনো সমস্যা তো হয় না, কোনো সমস্যা আমাদের সহে দেন না। আপনার রিটার্নিং অফিসার শর্ট পরে আমাদেরকে নেন, সমস্যা কি? আপনি পেশার থেকে লোক নেন, বেছে নেন, পেশার থেকে বলেন আপনি 25টা ক্যাডার বাইরে রয়েছে সেখান থেকে নেন, লোকেরও তো অভাব দেখতেছি না আমি। আইন শৃঙ্খলা বাহিনী হলে স্কাউট আছে, আনসার আছে, সিপাহী আছে, অনেক লোক আছে, পুলিশ তো কিছু আছে। এখন তো আমি দেখছি রাস্তাঘাটে বেশ পুলিশ অ্যাক্টিভ। আপনার পুলিশ আছে, এটা পুলিশ তো আগেই গেট গ্যাপ দূর করতে পারতো। আসলে এই সরকার কোথায় কোনটা শুরু করবে এবং শেষ করবে এটা বুঝতে পারে নাই। ওনারা বুঝতে পারে নাই কারণ এনজিওর মতো করে দেশ চালানো যায় না। এই দেশটা খুবই রিস্কে, একমাত্র যেভাবেই হোক নির্বাচন হতে হবে, না হলে কিন্তু এই সরকার। নিশ্চয়ই এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আমি শেষ প্রান্তে মাহবুব আজিজ, সিনিয়র সংবাদকর্মী, সাংবাদিক, আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, আপনি একটু যদি করেন যে গণমাধ্যমের ভূমিকা আসলে কি হওয়া উচিত, গণভোট, নির্বাচন, এই দুটি ইস্যুতেই, একই সঙ্গে জনমত গঠনের ক্ষেত্রেও। নিশ্চয়ই এখানে গণমাধ্যমের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে প্রশ্নগুলো করা এবং সবসময় যেই ব্যাপারগুলো আমরা দেখছি যে যেই সরকার আসে সেই সরকার কোনো মতে যতখানি সম্ভব নিজেদের ক্ষমতার সীমাটা আর কিভাবে ক্ষমতার সময়কালটা বাড়াতে চায়, এই জায়গা থেকে আসলে বের হয়ে আসা অবশ্যই দরকার। এবং যেই নির্বাচনের কথা ভাই বললেন, অবশ্যই নির্বাচনটার তো কোনো রকম দ্বিমত কারোই নাই যে নির্বাচন হওয়া উচিত,
নির্দিষ্ট যেই প্রতিশ্রুত সময়ে। তবে এই নির্বাচিত সরকারকে আপনার সহযোগিতা করবার জায়গাগুলো প্রস্তুত করতে হবে। আপনার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু রাজনৈতিক দলের মতো আচরণ করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো ধর্মীয় উপাসনালয়ে চলে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোকে ধর্ম আশ্রয়ী হয়ে উঠছে। এইগুলো তো কোনো গণতান্ত্রিক আমাদের যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, তার সাথে তো এই বিষয়গুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনি দেখুন যে আমাদের যে সংস্কার কমিশনের রিপোর্ট সংস্কার করার কথা হলো, সেখানে কিন্তু আমাদের চোখের সামনে ধর্মনিরপেক্ষতা নাই হয়ে গেল। তার মানে কি রাষ্ট্রকে আমরা একটি ধর্মীয় চরিত্রে দেখতে পাচ্ছি? এবং এই ঐক্যমত্য কমিশনে যারা আমেরিকায় বসে থাকেন, যারা ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন, তারা কি আমাদেরকে কলোনি মনে করেন নাকি, যে এদেরকে ধর্মীয় আফিম না দিলে এরা চলবে না? তারা তো যেই দেশে থাকেন সেই দেশে তো ধর্ম সেখানে ব্যক্তিগত পর্যায়ে পালনের বিষয়, সেখানে তো সামাজিকভাবে ধর্মীয় রাজনৈতিকগুলোর এত উগ্রবাদ সেখানে নাই। তাহলে তারা কেন আমাদের এই ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলে দিল, তারা সমাজতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিল? কি কারণে? কারণ আমাদের এই দেশের যে সম্পদ, সেই সীমিত সম্পদ যদি বন্টনের একটা ব্যবস্থা করা যায় কোনো রকম গণতান্ত্রিক পরিস্থিতির মধ্য থেকেও, সেটাও কারো কারো কেন এত খারাপ লাগে? কি কারণে আমাদের যে এই সমস্ত দৃষ্টিভঙ্গি পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, সেই দৃষ্টিভঙ্গিগুলোকেই আমরা কিন্তু বিসর্জন দিলাম। তার মানে আমরা কি কিছুদিন পরে একটা গণভোট করব যে দুই পাকিস্তান একসাথে হওয়া যায় কিনা? কারণ সবই তো আমাদের বাংলাদেশ যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে, সেগুলোই তো আপনারা বিসর্জন দিয়ে দিচ্ছেন। তারপরে আপনারা 30টি দলের সাথে আলোচনা করে বলবেন চলেন আমরা একটা গণভোট করে ফেলি, দুই পাকিস্তান একসাথে হয়ে যায়। পাকিস্তানের সাথে প্রীতি ও দরত্ব অনেক বেশি দেখছি, কারণ ভারত নাকি আমাদেরকে সারাক্ষণ অনেক রকম অত্যাচার করছে। আমরা যদি ভারত যেমন অত্যাচার করে থাকে, এটা যেমন আমরা ভুলবো না, পাকিস্তান আমাদের সাথে কি করেছে সেটাও আমরা ভুলবো না। আমাদের সাথে তাদের জাতিগত যুদ্ধ হয়েছে, আমাদের 30 লক্ষ লোক তারা মেরেছে, আমাদেরকে তারা অপমান অসম্মান করেছে, 23 বছর ধরে লড়াই চলেছে। কাজেই এই সমস্ত চকলেট খাইয়ে এই জাতিকে ভুলিয়ে রাখা যাবে না। কাজেই আমাদেরকে একটা গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে যেতে হবে, সেইখানে যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল যার আদর্শ কিছু লুক্কায়িত না থাকে। বিভিন্ন ভোটে দেখছি চোরাগুপ্তভাবে অন্য দলের মধ্যে গিয়ে তারা লুকিয়ে থাকে, চান্স মতো তারা বেরোয়। এই জিনিস জাতীয় নির্বাচনে যাতে না হয়, যে সময় মতো আমরা বেরোবো, সময় মতো আমরা নিজেদের আইন করে নিয়ে আসবো, তা যেন না হয়। তাদেরকে বলতে হবে আমরা জিতলে কি করব, পরিষ্কারভাবে, এবং অবস্থান পরিষ্কার করতে হবে। সরকারকে করতে হবে সবচেয়ে বড় পরিষ্কার, যে আমরা নির্বাচন দিতে চাই, আমরা একটা দায়িত্বশীল দলের হাতে দায়িত্বভার থাকবে যাদেরকে মানুষ পছন্দ করেছে, এবং সেই দায়িত্বশীল দল প্রথমে ক্ষমতায় আসলেই কি করবে, প্রথম 90 দিনের কি করবেন আপনারা নির্বাচনের আগেই জানান। আপনারা কি করে পুলিশ বাহিনী গঠন করবেন আপনারা আগে জানান। আপনারা কি করে নিরাপত্তা ব্যবস্থা করবেন আপনারা আগে জানান। আমরা কিন্তু সকল দলের কাছে এই বিষয়গুলো শুনতে চাই, এবং গণমাধ্যমের কাছে বারবার এই প্রশ্নগুলো তোলা, যে আপনি দায়িত্ব পাওয়ার পর কি করবেন আগে বলেন, এবং আমরা সেগুলো মিলিয়ে দেখতে চাই। নিশ্চয়ই মাহবুব আজিজ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন। একই সঙ্গে এম এ আজিজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিন নিশ্চয়ই আপনার বিশ্লেষণ জানার সুযোগ থাকছে। আপনি ভালো থাকবেন। দর্শক, আজ কথা হচ্ছিল গণভোট ও রাজনৈতিক অনৈক্য নিয়ে। অনৈক্য কেটে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা সেটি অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা রেখেই আগামী নির্বাচনে তরুণরা ভোট দিতে পারবেন। অনেক ভোটার তাদের প্রথমবারের ভোট দিবেন, এই প্রত্যাশাও থাকছে। শেষ করছি আজ দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।